দেখো, আমি আবার বলছি যে আমরা এই নতুন সাবজেক্টটা, কোয়ান্টাম কথাটা, আমরা তো বহুদিন অব্দি আপ টু 1900 ইয়ার্স অব্দি মোটামুটি ক্লাসিক্যাল ডোমেনে ছিলাম। ডোমেন বলতে সবকিছু ক্লাসিক্যাল থিওরি দিয়ে, যেটা পুরোপুরি কন্টিনিউয়াস কেস ছিল, কোনো রকম ডিসক্রিটাইজেশন এরকম টার্মগুলো ওখানে আসেইনি। আর ক্লাসিক্যাল থিওরি মানে নিউটনস ল ফলো আপ করবে, বা পুরনো যেসব সায়েন্টিস্ট বা ম্যাথামেটিশিয়ানকে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি সেই লগুলোই থাকবে নেচারের মধ্যে। এখন প্রথম প্রবলেমটা আমি আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। প্রথম যেটা আমাদের প্রবলেম হয়েছিল সেটা ডিসকাস করতে, টু অ্যানালাইজ অর টু এক্সপ্লেইন দ্য ব্ল্যাক বডি রেডিয়েশন সিম্পলি, বিবি রেডিয়েশনটা, এইটা প্রথম ক্লাসিক্যাল ড্রব্যাক দেখা গেল, যেখানে ক্লাসিক্যালি বলা হয়েছিল যে এনি কাইন্ড অফ এনার্জি ক্যান বি পসিবল, অ্যান্ড অ্যাভারেজ এনার্জি তোমরা সবাই দেখতে পেয়েছিলে হাফ কেটি, বাট সেটা দেখা যাচ্ছিল না। দিস রেডিয়েশন, দ্যাট মিনস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, স্পেকট্রামটা মানে এনার্জির যে স্পেকট্রামটার যে এনার্জি, দ্যাট ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি, এইটুকুন কথাটা নতুন ভাবে দেখা গেল আর কি। বা আমি সোজা কথা সোজা যদি লিখি, ইউ ইজ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি সিম্পলি, আর কিছু না। ইউটাকে এনার্জি বলো, এনার্জি ডেন্সিটি বলো, আমি সামারিটা করছি জাস্ট। নতুন কথা বললো, এবং এইটা যখন দেখা গেল এক্সপেরিমেন্ট করে যে সত্যি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হচ্ছে, অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস দ্যাট হ্যাপেন্স। আমি বারবার বলেছিলাম কিন্তু নাম দিয়ে জয়েন করতে, এখানে যাই না কে, আমি রিমুভ করে দিচ্ছি। অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস হাই ফ্রিকোয়েন্সির দিকে গেলে পরে কিন্তু এই ফিনোমেনাগুলোকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে, অ্যান্ড ইন দোজ হাই ফ্রিকোয়েন্সি ডোমেইন ইউ ক্যানট অ্যাপ্লাই ইউর ইউজুয়াল ক্লাসিক্যাল ফিজিক্স লস, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি আর কি। এবং ওখানে আমাকে দেখাতে হলো যে এনার্জি কিন্তু হ্যাজ এ কোয়ান্টাইজড ভার্সন, লাইক 0 h nu 2 h nu, লাইক দিস ওয়ান। এগুলো করে ফেললাম, এটা দিয়ে ক্যালকুলেশনটা করলে মিলে যাচ্ছে। সেকেন্ড, ব্ল্যাকবডি রেডিয়েশনটা মেনলি ছিল কিন্তু সোর্সের মধ্যে, রেডিয়েশনটা বেরোয়নি ওখান থেকে। তা লোকে তখনও বিশ্বাস করছিল না যে হ্যাঁ তুমি একটা জায়গায় ক্লিক করে গেছো, পরে কি তুমি এটাকে নিয়ে এগোতে পারবে। তো ঠিক আছে, রেডিয়েশনটা তাহলে সোর্স থেকে বেরিয়ে আসুক। তাহলে সেকেন্ড কেসটা আমাদের আসলো যে উই হ্যাভ টু মেক দ্য রেডিয়েশন ইন্টারঅ্যাক্ট উইথ আওয়ার অবজেক্ট ইন দ্য ওয়ার্ল্ড। অবজেক্ট বলতে আমরা কিন্তু তখনও আমাদের হাতের কাছে ম্যাটার আছে। এবার যেসব এক্সপেরিমেন্টটা প্রথমে দেখানো করা হয়েছিল সেটা হচ্ছে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, সিম্পলি দ্যাট ইজ দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট। এটা কিন্তু অ্যাক্সিডেন্টালি চলে এসেছিল, কিন্তু আমরা যখন পড়বো তখন তো গুছিয়ে পড়তে হবে কি কি পর এসছে। তো ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা এটাও দেখেছিলাম যে এটাও কিন্তু ক্লাসিক্যাল থিওরিতে এক্সপ্লেন করা যাচ্ছিল না, অনেকগুলো ড্রব্যাক ছিল। এবং সেখানে শুধুমাত্র প্ল্যাঙ্কের কনসেপ্টটা না, আইনস্টাইনের কনসেপ্ট, আইনস্টাইন ওখানে এটা কনসিডার করতে বাধ্য হলো, বা বলা ভালো যে প্রপোজালটা দিল যে দেখো ব্ল্যাক বডি রেডিয়েশনে কিন্তু বলা হয়েছিল যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যে কোনো, ওখানে কিন্তু কোনো রকম এই লাইট ওই লাইট, আল্ট্রাভায়োলেট না এক্স রে না গামা রে, এই কথাগুলো বলা হয়নি। বাট ইন কেস অফ ফটো ইলেকট্রিক এফেক্ট, লাইট কথাটা কিন্তু খুব জোরালো ভাবে নিয়ে আসা হলো। লাইট মিনস কিন্তু ওখানে ভিজিবল লাইটের কথা, অ্যান্ড টু বি মোর প্রিসাইজ ইউভি লাইটের কথা কিন্তু ভালো করে লোকে বলতে শুরু করলো তখন থেকে। এইবার লোকে একটু নড়ে চড়ে বসলো যে ইয়েস, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এইখানে এইসব এফেক্টের সময় যখন হোয়েন radiation interacts with matter, like in case of photoelectric effect, radiation will not behave as a wave, it will behave as a particle. এইসব জায়গাতে ওয়েভ নেচারটাকে আমি আনতে পারছি না টু এক্সপ্লেইন দ্য ফিনোমেনা, এবং এস্টাবলিশ করা হলো খুব সুন্দরভাবে এটা ধরে নেওয়ার পর। পরের এক্সপেরিমেন্টটা কি আসলো, যেটা আমরা আবার ভালো করে দেখে ফেলেছিলাম, কম্পটন এফেক্ট। এখানে রেডিয়েশন নিয়ে কাজ করা হলো, অ্যান্ড উইথ ম্যাটার, বাট নট ইউভি, আলো টু হাই ফ্রিকোয়েন্সিতে আমরা গেলাম, উই ব্রিং এক্স রে। একই ব্যাপার, এই সময় কিন্তু একই ঘটনা দেখা গেল যে পুরো ফেনোমেনাটাকে এক্সপ্লেন করতে গেলে পরে ইউ হ্যাভ টু ব্রিং দ্য পার্টিকেল লাইক কনসেপ্ট অফ এক্স রে। সেখানেও কিন্তু এক্স রে কে তোমাকে ওয়েভ হিসেবে ধরলে পরে ক্যালকুলেশন বা তুমি পুরো ফেনোমেনাটাকে এক্সপ্লেন করতে পারবে না। এবার পার্টিকেল লাইক ক্যারেক্টার মানে কি, সেসব জায়গায় কি পার্টিকেলের মাস আছে? না, মাসের কথা কিন্তু লোকে বলেনি। পার্টিকেল লাইক মানেই যে মাস থাকতে হবে সেই কনসেপ্টটাকে লোকে আনতে বারণ করলো। বললো পার্টিকেল মানে, তুমি যখন ওয়েভ মানে বলেছিলে ফ্রিকোয়েন্সি আর ওয়েভ লেন্থ, পার্টিকেল মানে তুমি শুধু কি কি বলবো, যে এনার্জি আর মোমেন্টামের কথা। এখন ইউভি এক্স রে এগুলো সব পড়ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে, রেডিয়েশন মানে হচ্ছে ওয়েভ। তাহলে ওয়েভের ফ্রিকোয়েন্সি ওয়েভ লেন্থের সঙ্গে
এই এনার্জি আর মোমেন্টামের একটা রিলেশন লোকজন চেষ্টা করলো বার করার, এবং তখন দেখা গেল যে এটা আইনস্টাইনের বা প্ল্যাঙ্কের প্রপোজাল ছিল এরকম। আর এই ফটো ইলেকট্রিক এফেক্ট বা ফন্টন এফেক্টকে এক্সপ্লেন করতে গেলে পরে তোমাকে যে পার্টিকেল ক্যারেক্টারটা বলতে হবে, সেই পার্টিকেল ক্যারেক্টারটার লোকের নাম দিল হচ্ছে ফোটন। দ্যাট মিনস যখন ইউ উইল ডিসকাস দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট, ইউ হ্যাভ টু কনসিডার দ্য ইউভি ফোটন। হোয়েন ইউ উইল ডিসকাস কম্পন এফেক্ট, তোমাকে বলতে হবে এক্স রে ফোটন। এই টার্মগুলোকে ইউজ করতে হবে। সেটা মানে কিন্তু ফোটন কোনো রকম কিন্তু মাস, তার রেস্ট মাস নেই। ফোটন জাস্ট একটা কনসেপ্ট। তার মানে যে রেডিয়েশনটা পড়ছে সে ম্যাটারের উপর, তার ফ্রিকোয়েন্সি যদি নিউ হয়, সেই রেডিয়েশনটা পার্টিকেল ক্যারেক্টারটা, তার এনার্জিটা হচ্ছে এই নিউ, আর কিছু না। ইন্টারাকশনটা যখন করবে তখন পার্টিকেলের মতো হয়ে ইন্টারাকশনটা করবে। আর শুধু তাই না, পার্টিকেলের একটা মোমেন্টামও থাকতে হবে। সেটা অন্তত এই ফোটনের জন্য দেখা গেল কি এইচ সি, কত আমরা করেছিলাম এটা, এইচ বাই ল্যামডা। এই দুটো কথা যদি ইউজ করি আমরা, তাহলে মোটামুটি কম্পটন এফেক্টটাও সুন্দরভাবে এক্সপ্লেন করা যায়। ঠিক কম্পটন এফেক্টের পরে লোকে তখন একটু বেশ অবাক হয়ে যাচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সমস্ত প্রপার্টিগুলো বা এই সব কেসের প্রপার্টিগুলোকে এক্সপ্লেন করতে গেলে পরে ওয়েভ ক্যারেক্টার দিয়ে কোনো মতেই কিন্তু এক্সপ্লেন করা যাচ্ছে না। শুধু ফ্রিকোয়েন্সি, শুধু ওয়েভলেন্থ বললে কিন্তু মানা যাবে না। এনার্জি কথাগুলোকে বলতে হবে, এনার্জি বা মোমেন্টাম কথাগুলোকে। আর তাই যদি হয়, ঠিক সেই সময় সবচেয়ে স্ট্রাইকিং ফিচারটা হচ্ছে ডি ব্রগলি বা দ্য ব্রয়। ইনি তখন বলে বসলেন একটা অদ্ভুত কথা, যে এইসব রেডিয়েশন, ইউভি রেডিয়েশন বা এক্স রেডিয়েশন বলে নেই, পৃথিবী তৈরি হয়েছে দুটো জিনিস দিয়ে। ওয়ান ইজ কল দ্য ম্যাটার পার্ট, যেমন বলি না আমরা 3 ভাগ জল 1 ভাগ স্থল, সেরকম টাইপের পৃথিবী তৈরি হয়েছে দুটো ইউনিভার্স, হোল ইউনিভার্সটা। ওয়ান পার্ট ইজ দ্য ম্যাটার পার্ট অ্যান্ড আদার পার্ট ইজ দ্য ওয়েভ পার্ট। ওয়েভ পার্টের প্যারামিটার গুলো হচ্ছে ল্যামডা অ্যান্ড নিউ, ম্যাটার পার্টের প্যারামিটার গুলো হচ্ছে এনার্জি অ্যান্ড মোমেন্টাম। ডিব্রগলি বলল যে এই পৃথিবীতে যত ম্যাটার আছে সবার সঙ্গে একটা করে ওয়েভ অ্যাসোসিয়েটেড আছে। অর্থাৎ সমস্ত ম্যাটারের তুমি একটা ওয়েভ ক্যারেক্টার ভাবতেই পারো। দেখো এতক্ষণ কিন্তু উল্টো কথাবার্তা চলছিল, ওয়েভে পার্টিকেল ক্যারেক্টার ভাবা হচ্ছিল, তাও জিনিসগুলোকে শুধু এক্সপ্লেন করতে গেলে। ডিব্রগলি ডাইরেক্ট এই কথা যেন বলে ফেললো একদম মুখ থেকে ফসকে, যে সমস্ত ম্যাটারের তুমি একটা পার্টিকেল ক্যারেক্টারও ভাববে, একটা ওয়েভ ক্যারেক্টারও ভাববে। অ্যান্ড এটা দেখো এইচ বাই ল্যামডা তুমি কিন্তু এটা ক্যালকুলেশন করে বের করেছিলে ফর দ্য এক্স রে ফোটন ইন কেস অফ কম্পটন ওয়েভলেন্থ, অ্যাজুমিং দ্যাট ফোটন হ্যাজ জিরো রেস্ট মাস। আমি করিয়েছিলাম ক্যালকুলেশনটা। কিন্তু ডিব্রগলি কিন্তু কোনো ক্যালকুলেশন ছাড়া জাস্ট প্রপোজাল দিল, একটা হাইপোথিসিস পুট করলো, অ্যাভোগাড্রোর মতো একটা হাইপোথিসিস দিল, যার কোনো এক্সপেরিমেন্টাল প্রুফ তখনও ছিল না, যে পৃথিবীর সমস্ত ম্যাটেরিয়াল, বাস্তব রিয়ালিস্টিক যে কোনো ম্যাটেরিয়ালের সঙ্গে একটা ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড থাকবে। এটাকে জাস্ট উল্টো করেও লিখলো, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। এবার লোকে তখন প্রশ্ন করলো তাহলে আমাদের সঙ্গে ওয়েভলেন্থ কোথায়? তখন ডিব্রগলি বললো না দেখো, এইটার মধ্যে তো মাস ফ্যাক্টর আছে, তা আমাদের মাস, আমরা যারা ম্যাক্রোস্কোপিক বডি, আমাদের মাস তো খুব বেশি, আর প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এইচ এর ভ্যালু খুব কম, তার জন্য তুমি দেখতে পাচ্ছ না, ল্যামডাটা খুব কম হয়ে যায় বলে বোঝা যায় না। দেখো এর আগেও তোমাকে আমি এই কথাগুলো আগে আগে আমি বলেছিলাম যে ব্ল্যাকবোর্ড রেডিয়েশন বা ফটো ইলেকট্রিক বা এক্স রে, এই এফেক্ট গুলো কিন্তু সবসময় হতে হতে পারে, কিন্তু আমরা কখনো কেন বুঝতে পারি না। কারণ ওই যে এই যে নিউ ফ্যাক্টরটা, এটা যদি খুব কম হয়ে যায় কোনো কোনো এফেক্টে, আমি এক্সপ্লেন করেছিলাম, তখন কিন্তু এই পিকচারটা তুমি বুঝতে পারবে না, এই কোয়ান্টাম এফেক্টটা যদি আমি বলি টেকনিক্যালি। তাই বলে সেটা নেই তা নয়, কিন্তু তাহলে কিছু এফেক্টকে বুঝতে গেলে পরে তোমাকে সেটার মধ্যে তো ঢুকে দেখতে হবে, তোমার সেরকম ইনস্ট্রুমেন্টেশন চাই, সেরকম প্রিসিশন চাই। সেটা যদি তুমি না পাও, তখন তুমি নিশ্চয়ই অস্বীকার করতে পারো না সেটা হচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ না, সেটা তোমার প্রবলেম। এই প্রবলেমটা গুলো কি লোকে ফেস করছিল। এই জন্য আমাদের সঙ্গে যে ওয়েবটা সত্যিকারে আছে কি না আমরা তো বুঝতে পারবো না, কারণ সেই আমাদের জন্য যে ল্যামডা তুমি যদি ক্যালকুলেট করো, সেটা এত ছোট হবে যে তোমার কাছে ওরকম ডিভাইসই নেই আজকে পর্যন্ত, আজকের দিনে পর্যন্ত, যে তুমি সেটাকে ডিটেক্ট করতে পারবে। বাট ইফ ইউ কনসিডার রিয়েল পার্টিকেল লাইক ইলেকট্রন, যেটাকে ইলেকট্রনটাকে পার্টিকেল নিয়েই লোকে সারা জীবন ধরে কথা বলে গেছে আপ টু 1900 সাল বা 1920 সাল পর্যন্ত, অ্যান্ড অল দ্য ক্যালকুলেশন স্টার্টিং ফ্রম ডিফ্লেকশন অফ ইলেকট্রন ইন দ্য ইলেকট্রিক ফিল্ড অর ম্যাগনেটিক ফিল্ড, বা ধরো ইভেন বোর্স মডেল, এই কথাটা আমার বলা হয়নি। বোর্স মডেল, দেখো বোর্স মডেলের মধ্যে কিন্তু অ্যাটমিক স্পেকট্রা ডিসকাস করতে গিয়ে দেখেছিল লোকজন, স্পেকট্রা লাইনগুলো হচ্ছে যখন মাইক্রোস্কোপ বা স্পেকট্রোস্কোপি দিয়ে বা টেলিস্কোপ দিয়ে দেখলো, তখন দেখতে পাচ্ছিল স্পেকট্রাল লাইনগুলো কন্টিনিউয়াস না,
যদিও ক্লাসিক্যাল ফিজিক্স কিন্তু বলছে কন্টিনিউয়াস হতেই হবে, তখন বোর্ড বললো না রাদারফোর্ডের মডেল আমাকে ইউজ করলে হবে না, আমাকে ধরে নিতে হবে যে ওই 3টে পয়েন্ট ছিল 9 আমরা অনেকবার পড়েছি। সেখানে কিন্তু একটা কথা বলেছিল যে ইলেকট্রন গুলো সব অরবিটে ঘুরতে পারবে না, সেই সার্কুলার অরবিটে অবশ্যই ঘুরছে, সেই সব অরবিটেই ঘুরবে যেখানে ইলেকট্রনটার অ্যাঙ্গুলার মোমেন্টামটা হবে হচ্ছে NH ক্রস, অর্থাৎ ভি এর সাবস্ক্রিপ্টে তুমি এন লেখো আর এর সাবস্ক্রিপ্টে এন লেখো, তার মানে nth অরবিট বলে তুমি যদি কোনো একটা অরবিটে বলো, একমাত্র এইসব অরবিটে ইলেকট্রন গুলো ঘুরতে পারবে। কেন ঘুরতে পারবে? কারণ এইখানে ঘুরলে পরে তখনই ইলেকট্রনটা কোনো রকম রেডিয়েশন ছাড়বে না। কারণ ক্লাসিক্যাল ফিজিক্স বলছে যে কোনো চার্জ পার্টিকেল যখন অ্যাক্সেলারেট করে বা মুভ করে সে কিন্তু রেডিয়েশন বা তরঙ্গ বিকিরণ করে। তা সেটা যদি করতে শুরু করে কোনো চার্জ পার্টিকেল বা ধরো ইলেকট্রনটাই, তাহলে সে আস্তে আস্তে এনার্জি লস করে ফেলবে, লস করতে করতে গিয়ে একসময় কি ধপ করে গিয়ে নিউক্লিয়াসে বসে পড়বে। তুমি ধরো না হাত দিয়ে তুমি একটা দড়িতে একটা বল বেঁধে ঘোরাচ্ছ, আস্তে আস্তে তুমি যদি আঙুলটাকে কমাতে 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 শূন্য করে এরকম করে ঘোরাতে 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 আস্তে 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 জিরো করে দাও, বলটা আস্তে আস্তে গড়িয়ে তোমার হাতের কাছে চলে আসবে, সেম এফেক্ট। তাহলে তো তোমার অ্যাটমের কোনো স্টেবিলিটি থাকলো না। তখন বোর বললো না, ইলেকট্রন এইভাবে যে কোনো ভেলোসিটি বা যে কোনো রেডিয়াস নিয়ে যে কোনো জায়গাতে ঘুরতে পারে না। ইলেকট্রন কতগুলো স্পেসিফিক অরবিটেই ঘুরবে, যাদেরকে নাম দেওয়া হলো স্টেশনারি অরবিট। অরবিটের ক্যারেক্টার গুলো হলো এইরকম যে ওই অরবিট গুলো রেডিয়াস যদি Rn হয় উইথ রেসপেক্ট টু দ্য নিউক্লিয়াস, আর ওই অরবিটে ইলেকট্রনটার স্পিড যদি Vn হয়, তাহলে এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে ফর দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর এই অরবিটে গোলতে ঘোরার সময় ইলেকট্রন কোনো রকম রেডিয়েশন ছাড়বে না, করবেই না, ও কন্ডিশন দিয়ে দিল। তাহলে কখন করবে? করবে তখনই যদি এরকম কোনো একটা আয়েত অরবিট থেকে জেথ অরবিটে বা উল্টো ভাবে জে থেকে আইতে জাম্প করে। অর্থাৎ যদি মনে করো আয়েত অরবিটে এনার্জিটা EI হয় আর জেথ অরবিটে এনার্জিটা EJ হয়, যেখানে তুমি ধরে নিচ্ছ ধরে নাও I গ্রেটার দেন জে, তার মানে তোমাকে বুঝতে হবে ইলেকট্রনটা বাইরের অরবিট থেকে ভেতরে এসছে, যেই বাইরের অরবিট থেকে ভেতরে পড়লো ও সঙ্গে সঙ্গে ওর এখান থেকে একটা এনার্জি ছেড়ে দিল। মানে ওর কাছে কিছু কিছু জিনিসপত্র ছিল, কয়েকটা ফল টল, ও যেই জাম করে ভেতরে একটা ঘরে চলে আসলো ও কিছু ফলকে বাইরে তাড়িয়ে দিল। কিন্তু এই যে তাড়ানোটা সেটাকেই তুমি কিন্তু টেলিস্কোপ দিয়ে দেখবে। এবার তুমি প্রশ্ন করবে স্যার কি করে এই জাম্পিংটা হচ্ছে বা কি করে নামছে? ইলেকট্রনকে জাম্পিং করাতে গেলে কোনো একটা অরবিটে বা কোনো একটা জায়গায় করাতে গেলে পরে তখন কিছু আমার ইনস্ট্রুমেন্টেশনের দরকার হয়, কিছুই না, কিছু ইলেকট্রিক ফিল্ড দরকার হয়, কিছু ম্যাগনেটিক ফিল্ড লাগে, সেগুলো আস্তে আস্তে আমরা দেখবো আর একটু পরে, সেটাকে আমরা জিম্যান এফেক্ট বলি বা অন্যান্য এইসব এফেক্ট আছে। তুমি ধরে নাও যে জামটা করছে, জাম করলে পরে কি বললাম যে ও রেডিয়েশন ছাড়বে, এটা বোর্স বললো। সঙ্গে এটাও বললো যে রেডিয়েশনটা কিন্তু এরকম কন্টিনিউয়াস লাইন হবে না, মানে তুমি টেলিস্কোপ দিয়ে দেখো তুমি দেখবে কতগুলো ব্রেকেবল লাইন দেখতে পাওয়া যাচ্ছে, ডিপেন্ডিং অন কোথা থেকে কোথায় ও জাম্প করছে। এখান থেকে এখানে করলে একরকম লাইন পাবো, এখান থেকে ভেতরে অরবিটটায় করলে আরেক রকম লাইন পাবো, যেরকম আমরা বলে থাকি ছোটবেলায় পড়েছি এগুলো অনেকবার, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশেন্ট সিরিজ, এগুলো। এই কন্ডিশনটা কিন্তু তখন বোর্স দিল। তার মানে যে রেডিয়েশনটা ছাড়বে দ্যাট উইল বি এগেইন ইন দ্য ফর্ম অফ ডিসক্রিট বান্ডেল অফ এনার্জি, যেটা প্ল্যাঙ্ক বা আইনস্টাইন বলে এসেছিল, একই কথা, এটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। কি অর্ডারে ছাড়বে, মানে ফ্রিকোয়েন্সি কেমন হবে, তুমি তখন সেগুলোই দেখবে। আমরা সাধারণত বামার সিরিজটা দেখতে পাই কারণ দ্যাট নিউ রিমেন্স ইন দ্য ভিজিবল রিজিয়ন। অন্যগুলো ফ্রিকোয়েন্সি এমন ভ্যালু হয় যে চোখে দেখতে পাওয়া যায় না। আবার উল্টো হবে এটাও সত্যি, যদি জে থেকে আইতে যায়, মানে ও যদি লো অরবিট থেকে হাই অরবিটে যায়, তুমি মনে করো একতলা থেকে দোতলায় উঠছো, তাই তোমাকে তো ভালো করে খাওয়া দাওয়া করে উঠতে হবে না, তুমি তো উইক হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমাকে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে। এই সাপ্লাইটাও কিন্তু সাপ্লাই যেমনই হোক না কেন, ইলেকট্রনটা কিন্তু এনার্জি নেবে কি হবে, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে। ও সব এনার্জি কালেক্ট করবে না সোর্স থেকে, ও সেটুকু এনার্জি নেবে যেটা এই কন্ডিশনটাকে ফলো করে, দ্যাট মিনস দ্য কোয়ান্টাইজেশন কন্ডিশন ফলো আপ করবে। তাহলে দেখো বোর্স মডেলের মধ্যেও কিন্তু উল্টো ভাবে আমার এটাও রিক্যাপ করা হয়ে গেল, এটা তখন চলছিল আর কি, রাদারফোর্ডের মডেল যেহেতু ফেল করলো, তোমাকে ওখানেও কিন্তু ওই কোয়ান্টাম ফেনোমেনাটাকে আনতে হচ্ছে, সেই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সেই প্যাকেট, সেই বান্ডিল, সেই এনার্জি। কিন্তু এই ক্যালকুলেশনটা করতে গিয়ে সব মিলেও গেল, যা যা ভুল প্রমাণিত হচ্ছিল, অ্যাটমের স্টেবিলিটি বলা গেল, স্পেকট্রাল লাইনগুলোকে ডিসকাস করা গেল, কিন্তু এই হোল কেসের মধ্যে দেখো এম কিন্তু ফ্যাক্টরটা থেকেই গেছে, তাই তো? এম ফ্যাক্টর থাকা মানে হচ্ছে
তুমি কিন্তু ইলেকট্রনটাকে অ্যাজ এ পার্টিকেল তুমি কল্পনা করেছো। রেডিয়েশনের তুমি নেচারটা রেডিয়েশনটা এখানে কিন্তু, এখানেও কিন্তু মজার কথা, রেডিয়েশন ইন্টারঅ্যাক্টস উইথ ম্যাটার, কারণ অ্যাটমের সঙ্গে রেডিয়েশনের ইন্টারাকশন হচ্ছে কোনো না কোনো ভাবে, হয় নিচ্ছে বা ছাড়ছে। দ্যাট ইন্টারাকশন উইল বি ইন পার্টিকেল লাইক নেচার, লাইক ফটোইলেকট্রিক অর কম্পটন এফেক্ট, বোরস মডেলটাও সেরকম একটা এফেক্টের ফেনোমেনা। কিন্তু এফেক্টটার মধ্যে কিন্তু ইলেকট্রনটাকে কল্পনা করা হয়েছে অ্যাজ এ পার্টিকেল। সেখান থেকে তুমি কিন্তু ওই জায়গা থেকে সরে আসোনি। তাই যখন ডি ব্রগলি এই কথাটা বললো যে ম্যাটেরিয়াল পার্টিকেল, যে কোনো মুভিং ম্যাটেরিয়াল পার্টিকেলের একটা ল্যামডা থাকবে, তখন লোকে চমকে কি ভাবলো, সত্যি থাকতে পারে। তা ধরতে পারছি না কেন, ধরতে পারছি না কেন, ওই মাস ফ্যাক্টরটার জন্য। তাহলে বলো ঠিক আছে, মাস কমাতে 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 আমার হাতে একটা জিনিসপত্র আছে, সবাই এটা নিয়ে বহুদিন থেকে আলোচনা করে এসেছি, ইলেকট্রন। আবার ইলেকট্রনটার উপর একটু কোপ পড়লো। ইলেকট্রনটার মাস যখন ওখানে বসালাম এই পি এর জায়গাতে, আমি এটাও দেখেছিলাম ক্যালকুলেশন করে, ইট বিকামস অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম। এইবার লোকের নড়ে চড়ে বসলো। দেখো একটা মজার কথা কিরকম, এক্স এ কিন্তু ততদিন আবিষ্কার করা হয়ে গেছে। এক্স এর ওয়েভলেন্থ আমরা জানি হচ্ছে অ্যাংস্ট্রম, এবং এক্স এর প্রপার্টিটা বুঝতে গেলে পরে যদি এক্স কে দেখতে হয়, বা উল্টো ভাবে বলি, ততদিনে কিন্তু আরেকটা জিনিস আবিষ্কার হয়ে গেছে, ক্রিস্টাল। এগুলো সব কেমিস্ট্রির লোক, তারাই মেনলি কাজটা করেছিল। এগুলো আমরা ডিসকাসও করেছি, আমি জাস্ট একটু সুন্দরভাবে গুছিয়ে কথাগুলো বলার চেষ্টা করছি। ক্রিস্টালকে দেখতে গেলে পরে এক্স রে লাগে। কারণটা কি? কারণ ক্রিস্টালের মধ্যে অ্যাটমিক বা মলিকুলার বা আয়নিক যে সেপারেশন গুলো আছে, তার যে সেপারেশন লেংথটা দ্যাট ইজ এক্স রে ওয়েভলেন্থের সঙ্গে ম্যাচ করে যায়। ওই যে বলি না আমরা যে দেখো তোমার সঙ্গে আমার বন্ধুত্ব কেন, যে আমাদের মধ্যে তোমরা একটু এই কথাটা মানটা বলি না যে ও আমার খুব ভালো বন্ধু, কারণ কি জানিস, আমার সঙ্গে খুব ফ্রিকোয়েন্সি ম্যাচ করে, এই কথা বলি না আমরা। হ্যাঁ, এটা কিন্তু এই কথা কিন্তু এটার সঙ্গে লিঙ্ক আপ। তুই এক্স রে দিয়ে ক্রিস্টালকে দেখছিস কারণ এক্স রে ওয়েভলেন্থের সঙ্গে ক্রিস্টালটার ভেতরে সেপারেশনটা ম্যাচ করে গেছে। আবার উল্টো ভাবে এটাও দেখ, কিন্তু দেখ ওই ওই সময় কিন্তু এক্স রে অ্যাজ এ ওয়েভ, ওই সময় কিন্তু এক্স রে একটা ওয়েভ আছে। অথচ কোয়ান্টাম এফেক্ট যখন তুই পড়ছিস তখন এক্স রেটা কি হয়ে গেল, পার্টিকেল নেচার তোকে আনতে হচ্ছে, তুই কিন্তু করে দিসনি তোকে জিনিসটাকে। হ্যাঁ, তুই কিন্তু ভেবেছিলি ওয়েভই ছিল, কিন্তু তুই তো এক্সপ্লেন করতে পারছিলি না। তাই দেখ, এবার একটা মজার কথা বলি, হঠাৎ করে মনেও পড়লো, সব কথা সবসময় মনে থাকে না, মন দিয়ে জায়গাটা শুনিস। দেখ তুই কম্পটন এফেক্টে কি ম্যাটেরিয়াল ইউজ করেছিস? কার্বন। কার্বনের কোনটা? কার্বন তো বললে হয় না, কার্বনের কি নিয়েছিলি, মানে কার্বনের কোন অ্যালোট্রপি নিয়েছিলি? গ্রাফাইট, মনে পড়ছে? ভুলে গেলি কি রে? আচ্ছা, আবার তুই ভাব যে কার্বনের আরেকটা অ্যালোট্রপি আছে না, হিরে, ডায়মন্ড। হ্যাঁ, ডায়মন্ডের ভেতরের শেপটা কেমন দেখতে কিন্তু সবসময় আমার এক্স রে দরকার, নাহলে ডায়মন্ডকে ওই যে আগে ছোটবেলায় পড়তাম না যে ব্যাগে করে হিরে চুরি করে নিয়ে যাচ্ছে কিনা, তাহলে এক্স রে দিয়ে তাকে চেক করো বলতো না এয়ারপোর্টে, তাহলে ওখানে কিন্তু এক্স রে অ্যাজ এ ওয়েভ কাজ করেছিল। আবার দেখ গ্রাফাইটে যখন তুই কম্পটন এফেক্ট দেখছিস, সেখানে কিন্তু এক্স রে কিরকম ভাবে কাজ করলে অ্যাজ এ পার্টিকেল। তাহলে মজার জিনিস দেখ, দুটোই তো কার্বন, তাই না? অবাক ভাবিস এগুলো একটু, দুটোই কার্বন, কিন্তু গ্রাফাইটের সময় এক্স রে ইন্টারঅ্যাক্ট করছে অ্যাজ এ পার্টিকেল, আর ডায়মন্ডের সময় ইন্টারঅ্যাক্ট করছে কিভাবে, অ্যাজ এ ওয়েভ। তাহলে সিচুয়েশন ওকে চেঞ্জ করে দিচ্ছে, মানে সিচুয়েশন একটা লোককে যে চেঞ্জ করে দেয়, বলি না আমরা সিচুয়েশন একটা লোককে খারাপ করে দেয়, ভালো করে দেয়, একদম সত্যি কথা, চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক না কেন, এইটাকে মাথায় রেখে লোকে ভাবলো আমরা একটা উল্টো গেম খেলবো। কিরকম গেম খেলাটা, যে ইলেকট্রনটাকে যে তুমি বললে তার একটা ওয়েভ ক্যারেক্টার থাকতে পারে, আবার এটাও আমরা দেখতে পাচ্ছি ল্যামডাটা, ইলেকট্রনের ল্যামডা আমি যদি এইচ বাই পি বসাই, মোটামুটি ভোল্টেজটাকে তুই যদি, মানে আমি ইলেকট্রনটাকে তো তোকে অ্যাক্সেলারেট করতে হবে একটা ভোল্টেজ দিয়ে, তাহলে এরকম একটা ইকুয়েশন পাওয়া যায়। আমরা আগের দিন করছিলাম, তুই ভিডিওটা লেকচার দেখলে পরে বুঝতে পারবি। তা মোটামুটি যদি ভিটাকে নেওয়া হয় অফ দ্য অর্ডার অফ 50 বা 50 to 55 ভোল্ট, আর সব ভ্যালুগুলোকে বসাই, তাহলে ল্যামডা যা পাবো সেই রকম স্পেসিং এর সেই রকম ক্রিস্টাল, মানে সেই রকম একটা ক্রিস্টালকে তোকে যদি খুঁজতে বলে, ক্রিস্টালের মধ্যে তো অ্যাটম গুলো মলিকুলস গুলো বসে আছে, তখন আমরা কতগুলো প্লেন কল্পনা করি। আর প্লেনের এটা কিন্তু কাল্পনিক, আর প্লেনের সেপারেশন গুলোকে লোকে বের করে ফেলেছে এক্স রে দিয়েই কিন্তু। তা এই যে ল্যামডাটা এখানে তুই ক্যালকুলেট করে পেলি ডি ব্রগলি ওয়েভলেন্থটা, তার সঙ্গে কিন্তু নিকেলের ওই ডি ভ্যালুটার একটা ম্যাচিং লোকে পেলি বই খুলে।
তাই জন্য লোকে ওই আমি আগের দিন এক্সপেরিমেন্টটা ডিসকাস করেছি, আমি যাচ্ছি না ওটার মধ্যে। আর ডেভিসন জার্মান এক্সপেরিমেন্ট দিয়ে একদম ঠিকঠাক ভাবে প্রুভ করলো যে ইলেকট্রন কিন্তু ওখানে, যখন তুমি ইলেকট্রনের কতগুলো ইলেকট্রনকে তুমি কোনো একটা সোর্স থেকে এই নিকেল ক্রিস্টালের মধ্যে ফেলছো, তখন ইলেকট্রন কিরকম ভাবে বিহেভ করছে অ্যাজ এ ওয়েভ, আর কিছু না। অন্য সময় কিন্তু ইলেকট্রন পার্টিকেল হতেই পারতো অন্য ক্রিস্টাল হলে পরে, সেখানে কি ফেনোমেনা হতো ভগবান জানে, করলে দেখা যেত। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইলেকট্রনটা কার মতো বিহেভ করছে, অ্যাজ এ ওয়েভ। এবং এটা কিন্তু সম্পূর্ণ লোকে একটা, এই যেহেতু এক্স রেটা কখনো কখনো পার্টিকেল বিহেভ করেছে কোনো কোনো সময় গিয়ে, সেইটাকে মাথায় রেখে লোকজন এই কাজটা করে ফেলেছিল। এক্সপেরিমেন্টের মধ্যে আমি যাচ্ছি না, তাহলে ডিব্রগলি এর লোকে তখন মানতেই হচ্ছে। তারপরে কিন্তু পরবর্তীকালে নিউট্রন বা অন্যান্য বিভিন্ন মেটাল ফেটাল নিয়ে লোকে কাজ করে দেখেছিল যে সত্যি কথা এই ছোট ছোট পার্টিকেল, ইলেকট্রন বা প্রোটন, যেগুলো সাব অ্যাটমিক পার্টিকেল, চোখে দেখা যায় না, ইউ নিড আ মাইক্রোস্কোপ, দে ইনডিড হ্যাভ আ পার্ট ওয়েভ লাইক ক্যারেক্টার। ঠিক আছে, তাহলে এইবার গন্ডগোলটা শুরু হয়ে গেল। কিরকম গন্ডগোল শুরু হলো, এই প্যারালালি লোকে ভাবলো যে জিনিসটা ওয়েভ, দেখো তুমি যদি একটা এই যে বলেছিলাম না একদম প্রথম দিনের ক্লাসে যে আজকে বাজে হচ্ছে এখন 12টা, তাহলে আমি যদি এখন কলকাতায় থাকি তাহলে তো আমি কলকাতাতেই আছি, আমার তো কোনো চান্স নেই এই মোমেন্টে শিলিগুড়ি থাকার, আছে কি? না। নেই। কিন্তু যে ওয়েভ, তুই একটা জলের ঢেউ ঢিল ছুড়লি, তুই দেখিস কি বলতো একই মোমেন্টে জলের মধ্যে একটা ঢেউ তৈরি হচ্ছে, যে ঢেউটা যেখানে ঢিল ছুঁড়েছি সেখানেও আছে, আবার কিছু দূর এগিয়েও আছে, দেখিস না? হ্যাঁ, তাহলে যদি আমি ওয়েভ হতাম, তাহলে একটা চান্স থাকতো যে আমি এখানেও আছি কলকাতাতে, আবার শিলিগুড়িতেও আছি, হতেই পারতো। হ্যাঁ, হ্যাঁ। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে তুই তো ডেফিনেটলি বলতে পারিস না যে আমাকে আমাকে আমি এখানে আছি, যেখানে তুই ডেফিনেটলি বলতে পারিস না সেখানে তোর প্রবাবিলিটি আসবে। আমি শুধু এইটুকুন বলতে পারি যে আমার 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 মধ্যে তখন এখন দুটো ক্যারেক্টারই কিন্তু আছে, ওয়েভও আছে পার্টিকেলও আছে। যদি কেউ ওয়েভটা নিয়ে কথা বলে বা বা আমাকে নিয়ে শুধু কথা বললো, তখন দুটোকে মাথায় রেখে ও এই প্রশ্নটা শুধু করতে পারে যে আমার এই কলকাতায় থাকার চান্স কি, বা আমার এই মোমেন্টে শিলিগুড়িতে থাকার চান্স কি। এই প্রশ্নটা শুধু আমি করতে পারি, আমি থাকবো এটা তো বলতেই পারবো না। আমি শুধু বলতে পারি কি আমার চান্স কতটা আছে থাকার, কারণ মাথায় ওয়েভ কথাটা কিন্তু বলছে না, মাথার মধ্যে এটা ঘুরছে, সিস্টেমটার মধ্যে কিন্তু দুটো ক্যারেক্টারই আছে। কথাটা বুঝতে পারলি তো কি বলছি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো, আমি একটা ছোট্ট এক্সপেরিমেন্ট দেখিয়েছিলাম, ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, তোরা সবাই জানিস যে একটা সোর্স আছে, লাইট বেরোচ্ছে, তুই মনে কর এটাকে ব্লক করলি, তখন শুধুমাত্র একটা সিঙ্গেল স্লিট, একটা ডিফ্রাকশন প্যাটার্ন তুই দেখবি। হ্যাঁ। আবার এটাকে ব্লক করলি, তখন এটার জন্য ডিফ্রাকশন প্যাটার্ন দেখবি। হুম। আবার দুটোকে তুই খুললি, তুই দেখবি কি একটা ইন্টারফারেন্স প্যাটার্ন। এখন দেখ, সিস্টেমটা কিন্তু সোর্সটা তোর কাছে একই, তুই কিন্তু সোর্সটাকে কন্ট্রোল করছিস, কিন্তু শুধুমাত্র তুই মাঝখানে একবার হাত দিয়ে বন্ধ করে বা দুটো খুলে এমন একটা সিচুয়েশন তৈরি করছিস যে সোর্সের আলোটা নিজেই বুঝে পাচ্ছে না যে কোন ফেনোমেনাটা দেখাবে। ইয়েস অর নো, বুঝতে পারছিস কি বলছি? হ্যাঁ, 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 হ্যাঁ। তার মানে ইউ আর ডিস্টার্বিং দ্য সিস্টেম বাই সামহাও। লোকে তারপর কিন্তু আলো ছেড়ে দিয়ে ইলেকট্রন নিউট্রন নিয়ে এক্সপেরিমেন্ট গুলো করে দেখেছিল, এবং ওখানেও দেখতে পেলো যে এই এফেক্টটা দেখা যাচ্ছে, যে সিস্টেম গেটস ডিস্টার্বড বাই দ্য অবজারভার। কারণ অবজারভারের সঙ্গে সিস্টেমের একটা ইন্টারাকশন এখানে বিশাল ইম্পর্টেন্ট হয়ে দেখা গেল। প্রথম পয়েন্ট হচ্ছে এইটা। সেকেন্ড পয়েন্ট হলো যে ধর তুই শুধুমাত্র ডিফ্রাকশন এফেক্টটাকে কল্পনা করছিস, ঠিক আছে? তুই ডিফ্রাকশনটাকে এভাবে ভাবতেই পারিস যে লাইট ফোটন ক্যারেক্টার হিসেবে গেছে, পরে এখানে ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে জিওমেট্রিক্যাল শ্যাডো রিজিয়নে গিয়ে পড়েছে। আমি ভাবতে পারি, কল্পনা করতে পারি, এটা কিন্তু থট এক্সপেরিমেন্টের কথা বলছি। তাহলে কল্পনা করলেও তুই দেখতে পাচ্ছিস, তুই কি এক্সাক্ট লোকেশন বলতে পারবি ফ্রিঞ্জ গুলো কোথায় তৈরি হয়েছে? তুই দেখতে পাচ্ছিস কি এরকম একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, তাই তো? ওই আইনার সাইন স্কয়ার আলফা বাই আলফা স্কয়ারের মতো বিভিন্ন পজিশনে, এক একটা পজিশনে ম্যাক্সিমা মিনিমা বিভিন্ন বিভিন্ন জায়গায় পাচ্ছিস তুই, র্যান্ডামলি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে প্যাটার্নটা, একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। অথচ তুই দেখ সোর্স কিন্তু তুই রেখেছিলি কিন্তু একটা সার্টেন পজিশনে, তার মানে তোর ইনিশিয়াল কন্ডিশন কিন্তু ফিক্স হয়ে আছে, ফাইনাল সিচুয়েশন কিন্তু তোর ফিক্স নেই, ওটা একটা স্প্রেড লাইক স্প্রেডিং হয়ে গেছে পুরো স্ট্রাকচারটার মধ্যে। কিন্তু নিউটন মেকানিক্স কি বলছে অভিজিৎ মনে পড়ে? একদম প্রথম দিন বলছিলাম যে নিউটন বলেছিল যে যে পার্টিকেলে তুমি ইনিশিয়াল কন্ডিশন জানো, তার ফাইনাল কন্ডিশনও তুমি জানবে, তার মানে তুমি ট্র্যাজেক্টরিটাকে তুমি ড্র করতে পারো কোন রাস্তা দিয়ে এসে গেছে।
এটাকে এখানে তুই বলতে পারবি? তো ফাইনাল কোন স্পটে গিয়ে পৌঁছে তুই নিজেই জানিস না, তুই একটা ছড়ানো ছিটানো জায়গা পাচ্ছিস। আর একটা কথা কি দেখ, ডিফ্রাকশন থেকে তাও বা তুই বলতে পারলি হ্যাঁ ফোটনগুলো ধাক্কা খেয়ে এখানে পড়ছে। ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স মানে সিম্পলি কিন্তু তুই জানিস যে দুটো স্লিটের ইন্টেন্সিটির যোগফল। এবার তুই মনে কর এইখান থেকে কন্ট্রোল করতে করতে সোর্সটাকে এত লো ইন্টেন্সিটি করে দিলি যে একটা দুটো করে ফোটন বেরোচ্ছে। তাই যদি হয় একটা দুটো করে ফোটন বেরোয়, লোকে ভাবলো যে ইন্টেন্সিটিটাকে যদি আমি এইভাবে লিখি, ফোটনের এনার্জি ইনটু নাম্বার অফ ফোটনস, তার মানে এটা যদি প্রায় টেন্স টু জিরো হয়ে যায়, ইন্টেন্সিটি কিন্তু এখানে একদম জিরো পাওয়ারই কথা, না পাওয়ারই কথা। কিন্তু তুই দেখ খুব লো ইন্টেন্সিটি করলে কি হবে, তুই তখনও কিন্তু একটা ইন্টারফারেন্স প্যাটার্ন পাবি। কারণ কি জানিস তো, তোর অ্যাকচুয়ালি কিন্তু I1 প্লাস I2 না, ওখানে কিন্তু একটা I1 I2 কস ডেল্টা ফ্যাক্টর ছিল, ফেজ ফ্যাক্টর আছে। তার মানে কথা হচ্ছে দেখো, ফেজ কি কোনদিন পার্টিকেলের থাকে? ফেজ তো থাকে কার? ফেজ তো ওয়েভের থাকে রে বাবা। তাই দেখো ইন্টারফারেন্সে কিন্তু তুমি ফোটন ফোটন কলিশন বা ফোটনসের এফেক্ট হিসেবে ভাবতে পারছো না, ওখানে তোমাকে ওয়েভ প্যাটার্ন আনতে হচ্ছেই। অর্থাৎ দেখো একই সেটআপ, একই এক্সপেরিমেন্ট, কিন্তু কখনো কখনো তোমাকে ডিসকাস করতে হচ্ছে লাইটের পুরোপুরি ওয়েভ অ্যাসপেক্ট, আবার কখনো কখনো ডিসকাস করতে হচ্ছে লাইটের ফোটন অ্যাসপেক্ট। তার জন্য কিন্তু সিস্টেমটাও দায়ী না, তুমিও দায়ী না, তোমরা দুজন মিলিতভাবে দায়ী। আমি লাইটের কথা বলছি বোঝাটা সুবিধা, তুমি লাইটের বদলে এবার থেকে যখন পড়বে তখন এটাকে ইলেকট্রন সোর্স ভাববে, আর ভাববে ইলেকট্রনের ডিফ্রাকশন প্যাটার্ন, ইলেকট্রনের ইন্টারফারেন্স প্যাটার্ন পাচ্ছ, তাহলেই হবে। তার মানে এই যে এতগুলো কথা বললাম প্রবাবিলিস্টিক জিনিস, আমি পেতেও পারি নাও পেতে পারি, ট্র্যাজেক্টরি ডিফাইন না, তাহলে সাব অ্যাটমিক অ্যাটমিক পার্টিকেলকে নতুন ভাবে পড়তে গেলে বা তার মেকানিক্স পড়তে গেলে, তার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করলে সে কোন দিকে যাবে সেটা জানতে গেলে আর নিউটনিয়ান মেকানিক্স পড়লে হবে না, তাই তো? তখনই কিন্তু এইবার লোকে বলল দেয়ার ইউ নিড এ নিউ মেকানিক্স। দেখ এত গল্প করার পর কিন্তু এবার তুই আসল জায়গাতে আসলি, দিস ইজ কল দা কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে? স্যার